আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো তোমরা সবাই কেমন পড়াশোনা করছো বাসায়? নিশ্চয়ই খুব ভালোভাবে মনোযোগ সহকারে খুব পড়াশোনা করছো। প্রতিদিনের পড়াটা তোমরা প্রতিদিন অবশ্যই খুব ভালো করে শিখে নেবে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের বাংলা ক্লাস নিব। সবাই তোমাদের বাংলা ব্যাকরণ বইটি বের করো। বাংলা ব্যাকরণ বইয়ের 142 পৃষ্ঠা বের করো সবাই। 142 পৃষ্ঠা 5 নং 6 নং আবেদনপত্র আমি তোমাদেরকে পড়িয়েছি। আজকে আমি তোমাদেরকে 7 নং আবেদনপত্রটি পড়াবো। তাহলে সবাই একটু 7 নং আবেদনপত্রটি খেয়াল করো। এখানে বিষয়টি কি? মনে করো তুমি যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো, ঠিক আছে? তাহলে তোমার বিদ্যালয়ের নাম কি? যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। তোমার বাবা বদলি হয়ে চট্টগ্রামে চলে গেছে, তাই বিদ্যালয় থেকে ছাড়পত্র পাওয়ার জন্য প্রধান শিক্ষকের নিকট একটি আবেদনপত্র লিখবে। তুমি যাত্রাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো, তোমার বাবা ঢাকা থেকে চট্টগ্রামে বদলি হয়ে গেছে, তো এই জন্য তোমার বর্তমানে যে বিদ্যালয়ে পড়ছো এই বিদ্যালয়ে পড়াশোনা করা সম্ভব হচ্ছে না। এই জন্য তুমি তোমার বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে একটি আবেদনপত্র লিখবে ছাড়পত্রের জন্য, ঠিক আছে? তো আবেদনপত্র কিভাবে লিখতে হবে নিয়মটা তোমরা জানো। তো সবাই একটু ভালো করে বোর্ডে খেয়াল করো আমরা কিভাবে লিখবো। সর্বপ্রথম আমরা তারিখ লিখবো, যেদিন তুমি আবেদনপত্রটি লিখবে সেই দিনের তারিখ দিবে, ঠিক আছে? তো আজকে আমরা লিখলাম তারিখ, যেহেতু 6 তারিখ আমরা এভাবে তারিখটা লিখলাম। তারপর আমরা লিখবো বরাবর, তারপর নিচে লিখবো প্রধান শিক্ষক। তুমি প্রধান শিক্ষকের বরাবর আবেদনপত্রটি লিখছো। তাহলে বিদ্যালয়ের নাম কি বলেছে? যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানে তোমাকে উল্লেখ করে বলে দিয়েছে যে মনে করো তুমি যাত্রাবাড়ি প্রাথমিক বিদ্যালয়ে পড়ো, ঠিক আছে? যদি এভাবে উল্লেখ করা থাকে কোনো বিদ্যালয়ের নাম বা শিক্ষার্থীর নাম, তখন তোমাদের এই বিদ্যালয়ের নাম এবং শিক্ষার্থীর নামই ব্যবহার করতে হবে, ঠিক আছে? তো এটি কোথায় অবস্থিত? ঢাকা আমরা লিখলাম। তারপর বিষয় হচ্ছে ছাড়পত্রের জন্য আবেদন। পরে আমরা লেখা শুরু করব জনাব। এর নিচে আমরা লিখব বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 3য় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিগত 5 বছর যাবত আমি আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করে আসছি। আমার বাবা একজন সরকারি কর্মচারী। পরিতাপের বিষয় এই যে তাকে এবছরের শুরুতে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রামে চলে যেতে হয়েছে। আমাদের পরিবারও এ মাসের শেষের দিকে সেখানে চলে যাবে। এই অবস্থায় আপনার বিদ্যালয়ে আর লেখাপড়া চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। অতএব আমরা এখানে যেখানে লাইনটা শেষ হোক না কেন অতএবটা আমরা নিচে থেকে শুরু করব। এটা কিন্তু আবেদনপত্রে আলাদা একটা স্টেপ, ঠিক আছে? তো আমরা নিচে লিখব অতএব, লিখে একটা কমা দিব। বিনীত প্রার্থনা এই যে চলতি মাসের বেতন ও অন্যান্য পাওনাদি বুঝে নিয়ে আমাকে বিদ্যালয় পরিত্যাগের ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন, ঠিক আছে? তাহলে লিখবে কি? শেষ। তারপর লিখবে বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আরমান, শ্রেণী 3য়, রোল 1, ঠিক আছে? তাহলে সবাই আবারও একটু ভালো করে খেয়াল করো কিভাবে লিখবে তোমরা। প্রথমে আমরা তারিখ দিব, তারপর লিখব বরাবর প্রধান শিক্ষক, যাত্রাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা। বিষয় ছাড়পত্রের জন্য আবেদন। জনাব, বিনীত নিবেদন এই যে আমি আপনার বিদ্যালয়ের 3য় শ্রেণীর একজন নিয়মিত ছাত্র। বিগত 5 বছর যাবত আমি আপনার বিদ্যালয়ে অধ্যয়ন করে আসছি। আমার বাবা একজন সরকারি কর্মচারী। পরিতাপের বিষয় যে মানে দুঃখের বিষয় এই যে তাকে এবছরের শুরুতে ঢাকা থেকে বদলি হয়ে চট্টগ্রামে চলে যেতে হয়েছে। আমাদের পরিবারও এ মাসের শেষের দিকে সেখানে চলে যাবে। এই অবস্থায় আপনার বিদ্যালয়ে আর লেখাপড়া চালিয়ে যাওয়া আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। অতএব বিনীত প্রার্থনা এই যে চলতি মাসের বেতন ও অন্যান্য পাওনাদি বুঝে নিয়ে আমাকে বিদ্যালয় পরিত্যাগে ছাড়পত্র প্রদান করে বাধিত করবেন। বিনীত আপনার একান্ত অনুগত ছাত্র আরমান, ঠিক আছে? যদি নাম উল্লেখ করা না থাকে আবেদনপত্রে তাহলে তোমরা যার যার নাম দিতে পারো। শ্রেণী 3য়, রোল যার যার রোল দিবে, ঠিক আছে? এভাবে তোমরা আবেদনপত্রটি ভালো করে শিখবে, শিখে তোমাদের HW খাতায় লিখে নেবে। তো আজকে তোমাদের পড়া রইল এই আবেদনপত্রটি, ব্যাকরণ বইয়ের 142 পৃষ্ঠা 7 নং, ঠিক আছে? তো তোমরা ভালো করে শিখে নিও। পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি।
আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর গণিত ক্লাস করাবো। সবাই তোমরা একটু বোর্ডে খেয়াল করো। দেখো এখানে আমি কি লিখেছি, অধ্যায় 2 যোগ। এখানে কি আছে, অধ্যায় 2 যোগ। যোগ চ্যাপ্টারের যোগ্যতা 3 আমি তোমাদের SW দিয়েছিলাম, কিন্তু অঙ্কটা আমি করে দিইনি। আজকে আমি তোমাদের জন্য আবার অঙ্কটা করে দিলাম। যারা বুঝেছো তারা তো বুঝেছো, আর যারা বুঝোনি পারোনি তাদের জন্য আমি অঙ্কটা করে দিলাম। দেখো অঙ্কের ডাকে কি ছিল, তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে 109 পৃষ্ঠা, ইংরেজি বইয়ে 84 পৃষ্ঠা, বাউবি বইয়ে 78 পৃষ্ঠা ও বিজ্ঞান বইয়ে 78 পৃষ্ঠা আছে। এখন প্রশ্ন হচ্ছে ক নম্বরে বাংলা ও ইংরেজি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। তাহলে আমরা এটা কিভাবে বলেছিলাম বাংলা বইয়ে আছে এত পৃষ্ঠা এবং ইংরেজি বইয়ে আছে এত পৃষ্ঠা। তোমরা মোট যোগ করবে, মোট বললে কি করতে হয়, যোগ করতে হয়, তোমরা যোগ করবে। তাহলে দেখো আমি কিভাবে লিখবো, এখানে দেখো আমি লিখেছি তৃতীয় শ্রেণীর, প্রথমেই আমরা তৃতীয় শ্রেণীর লিখে তারপর একটি কমা দিয়ে দেব, তারপর লিখবো বাংলা বইয়ে আছে 109 পৃষ্ঠা। তোমরা যারা করেছো তো করেছো, যারা করনি তারা আবার করো, আর যারা করেছো তারা খাতার সাথে মিলাও, দেখো সব ঠিক আছে কিনা। তৃতীয় শ্রেণীর বাংলা বইয়ে আছে 109 পৃষ্ঠা। তারপর দেখো এখানে কি বলেছিল, ও ইংরেজি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। তাহলে আমরা লিখলাম বাংলা বইয়ে আছে 109 পৃষ্ঠা, ইংরেজি বইয়ে আছে 84 পৃষ্ঠা। ইংরেজি বইয়ে কত পৃষ্ঠা আছে, 84 পৃষ্ঠা। তাহলে আমরা লিখলাম ইংরেজি বইয়ে আছে 84 পৃষ্ঠা। এখন আমরা এই দুইটা কি করব, যোগ করব। তাহলে আমরা এখানে সাথে একটা যোগ চিহ্ন দিলাম। তারপর দেখো আমরা কি লিখব, সুতরাং বাংলা ও ইংরেজি বইয়ে আছে মোট কত পৃষ্ঠা, আমরা সেটা এখন বের করব। তোমরা দেখো কিভাবে বের করব, 9 আর 4 যোগ করলে হবে 13। 13 কি হবে, 13 3 হবে। আমরা 3 লিখলাম, হাতে থাকবে 1, এখানে 8 আর 1 এ হবে 9, আমরা এখানে 9 লিখলাম। তারপর এখানে আছে কত, 1, তাহলে আমরা এখানে 1 লিখব। তাহলে দেখো এখন কত পৃষ্ঠা হলো, 193 পৃষ্ঠা। আমরা লিখব উত্তর 193 পৃষ্ঠা। উত্তর কত, উত্তর 193 পৃষ্ঠা। তাহলে দেখো আমাদের ক নম্বরের উত্তর হয়ে গেল। এখন আমরা খ নম্বর করব। খ নম্বরে কি আছে, খ নম্বরে আছে ইংরেজি ও বাউবি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। সেম অঙ্ক একইভাবে তাও আমরা আবারও করে দিলাম। ইংরেজি বইয়ে ও বাউবি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। তাহলে আমরা কি লিখব, ইংরেজি বইয়ে আছে 84 পৃষ্ঠা। ইংরেজি বইয়ে কত পৃষ্ঠা আছে, 84 পৃষ্ঠা। বাউবি বইয়ে আছে 78 পৃষ্ঠা। এখন আমরা যোগ করব। কিভাবে যোগ করব, দেখো 4 আর 8 এ হবে 12, 12 কি লিখবো 2, হাতে থাকবে 1, 8 আর 7 15, 15 আর 1 হবে 16। তাহলে এখানে কত হলো, 162 পৃষ্ঠা। তাহলে কি হবে, সুতরাং ইংরেজি ও বাউবি বইয়ে আছে মোট 162 পৃষ্ঠা। উত্তর 162 পৃষ্ঠা। উত্তর 162 পৃষ্ঠা। তারপর দেখো গ নম্বরে আছে বাউবি ও বিজ্ঞান বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। তাহলে এটা আমরা কিভাবে করব, বাউবি বইয়ে আছে 78 পৃষ্ঠা, বিজ্ঞান বইয়ে কত পৃষ্ঠা আছে, বিজ্ঞান বইয়েও আছে 78 পৃষ্ঠা। তাহলে আমরা লিখব বিজ্ঞান বইয়ে আছে 78 পৃষ্ঠা। 78 আর 78 আমরা এখন যোগ করব। কিভাবে করব, দেখো 8 8 হবে 16, 16 6 বসালাম, হাতে থাকবে 1, 7 আর 7 14, 14 আর 1 হবে 15, আমরা এখানে 15 লিখলাম। দেখো তাহলে কত হলো, 156। তাহলে লিখলাম সুতরাং বাউবি ও বিজ্ঞান বইয়ে আছে মোট 156 পৃষ্ঠা। উত্তর 156 পৃষ্ঠা। তারপর দেখো আমরা এই তিনটা অঙ্ক করলাম। এরপরে কি আছে, গ নম্বরে আছে, গ নম্বরে 4টি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। এটা আমরা কিভাবে করব, দেখো আমি করছি। বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। এখন আমরা এই 4টি বইয়ের পৃষ্ঠা কি যোগ করতে হবে। তাহলে আমরা প্রথমে কি লিখব, ঘ নম্বর লিখে নেব। ঘ লিখলাম, ঘ লেখার পরে লিখব প্রথম কি বই ছিল, তৃতীয় শ্রেণীর বাংলা বই। আমরা এখানে লিখব তৃতীয় শ্রেণী। প্রথম অঙ্কটা আমরা তৃতীয় শ্রেণী লিখেছিলাম, খ ও গতে করিনি, কিন্তু এখন যেহেতু সবগুলা বইয়ের
হিসাব চেয়েছে, তাই আমাদের তৃতীয় শ্রেণীর কথাটা লিখে নিতে হবে। এখানে আমরা লিখলাম তৃতীয় শ্রেণীর, তারপর লিখবো বাংলা বইয়ে আছে কত পৃষ্ঠা? 109 পৃষ্ঠা। আমরা এখানে 109 পৃষ্ঠা লিখব। তারপর দেখো আছে ইংরেজি বইয়ে আছে 84 পৃষ্ঠা, তাহলে আমরা লিখব ইংরেজি আছে 84 পৃষ্ঠা। তারপর আছে বাউবি বইয়ে আছে 78 পৃষ্ঠা, লিখবো বাউবি বইয়ে আছে 78 পৃষ্ঠা। তারপর দেখো 4 নম্বর বই বিজ্ঞান বইয়ে আছে 78 পৃষ্ঠা, লিখবো বিজ্ঞান বইয়ে আছে 78 পৃষ্ঠা। তাহলে এখন আমরা 4টা বইয়ের পৃষ্ঠা যোগ করব। কিভাবে করব দেখো, প্রথমে আমরা এখানে যোগ চিহ্ন দিয়ে দেব। তারপর দেখো কি লিখব, 4টি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। এখন আমরা 4টি বইয়ের পৃষ্ঠা যোগ করব। কিভাবে করব দেখো, 9 আর 4 হবে 13, 13 আর 8 হবে কত? 21, 21 আর 8 হবে 29, 29 এর আমরা কি লিখব? 9 লিখব। হাতে থাকবে আমাদের 2, 8 আর 2 কত হবে? 10, 10 আর 7 হবে 17, 17 আর 7 হবে 24, 24 এর কি বসাবো? 4 বসাবো। 4 বসালে আমাদের কত থাকবে? 2 থাকবে, 2 আর এখানে আছে 1, তাহলে এখানে কত হবে? 3। আমরা এখানে লিখলাম 349 পৃষ্ঠা, 349 পৃষ্ঠা। তারপর দেখো আমরা কি লিখব, প্রশ্নে কি ছিল? 4টি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে, তাহলে লিখব সুতরাং 4টি বইয়ে আছে মোট, 4টি বইয়ে আছে 4টি বই আছে মোট কত পৃষ্ঠা? 349 পৃষ্ঠা। তাহলে আমরা লিখব 4টি বইয়ে আছে মোট 349 পৃষ্ঠা। উত্তর 349 পৃষ্ঠা। দেখো অঙ্কটা তোমাদের আবারও বুঝিয়ে দিচ্ছি। 4টি বইয়ে মোট কত পৃষ্ঠা আছে। আমরা কি লিখলাম? তৃতীয় শ্রেণী, লিখে কমা দিলাম। তারপর লিখলাম বাংলা বইয়ে আছে কত পৃষ্ঠা? 109 পৃষ্ঠা, তাহলে আমরা লিখলাম বাংলা বই আছে 109 পৃষ্ঠা। তারপর আছে ইংরেজি বই 84 পৃষ্ঠা, ইংরেজি বইয়ে আছে 84 পৃষ্ঠা। বাউবি বইয়ে আছে 78 পৃষ্ঠা, বিজ্ঞান বইয়েও কি 78 পৃষ্ঠা আছে, তাহলে লিখব বিজ্ঞান বই আছে 78 পৃষ্ঠা। এখন আমরা এই 4টি বই যোগ করলাম। দেখো 4টি বই যোগ করার পর কত হলো? 349 পৃষ্ঠা। তাহলে সুতরাং 4টি বইয়ে আছে মোট 349 পৃষ্ঠা। উত্তর 349 পৃষ্ঠা। তাহলে সবাই নিশ্চয়ই অঙ্কটা বুঝেছো। আজকের পড়া তোমাদের এই পর্যন্ত। এই অঙ্কটা তোমরা সবাই খাতায় তুলবে, করবে এবং কি SW করে স্কুলে এনে জমা দিয়ে যাবে। তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এখন আমি তোমাদের ইংলিশ ক্লাস নিব, ঠিক আছে? তো আমি তোমাদেরকে ইংলিশ বোর্ড বইয়ের ইউনিট 15 পড়িয়েছিলাম, ঠিক আছে? তো এখন আমি তোমাদেরকে এর উপর থেকে সৃজনশীল পড়াবো, কলাম পড়াবো, তারপর হচ্ছে রিয়ারেঞ্জ এবং ডব্লিউএস কোয়েশ্চেন পড়াবো, ঠিক আছে? তো তোমরা সবাই তোমাদের গাইডটি স্কয়ার গাইডের 45 পৃষ্ঠা যাও। স্কয়ার গাইডের 45 পৃষ্ঠা এখানে যে মূল্যায়ন পরীক্ষা দেওয়া আছে, ক্লাস উপযোগী যে মডেল পরীক্ষা, মূল্যায়ন পরীক্ষাটি, এটি আমি তোমাদেরকে আজকে পড়াবো। এটি নিয়ে আজকে তোমাদের সাথে আমি আলোচনা করব। তো সবাই একটু ভালো করে খেয়াল করো, গাইডের 45 পৃষ্ঠা, সবাই নিচের পড়াগুলো একটু খেয়াল করো।
দেখো 1 নম্বরে দেয়া আছে ম্যাচ দ্য ওয়ার্ডস অফ দ্য কলাম এ উইথ देयर মিনিং দ্যাট ইজ মেনশনড ইন দ্য টেক্সট ইন দ্য কলাম বি। এটার মানেটা কি আমি তোমাদেরকে সব সময় বুঝাই, ঠিক আছে? এটার মানেটা কি, কলাম এ এর শব্দগুলোর অর্থ বুঝে কলাম বি এর সাথে তোমরা মিল করো, ঠিক আছে? তো এখানে দেখো এতে দেয়া আছে রেইজ, রেইজ শব্দের অর্থ হচ্ছে উপরে ওঠানো বা তোলা। তারপর হচ্ছে টুমরো আগামীকাল, ডে দিন, মান্থ মাস, নাও এখন। তাহলে এই শব্দগুলোর অর্থ বুঝে এখন আমরা কলাম বি এর সাথে মিল করব। তাহলে কলাম বি এ কি দেওয়া আছে দেখো, দ্য নেক্সট ডে পরের দিন, এ পিরিয়ড অফ 30 ডেজ 30 দিনের একটি সময়, বা দ্য টু লিফট আপ অর ডেভেলপ, লিফট আপ অর্থ হচ্ছে উপরে ওঠানো বা উন্নীত করা, অর ডেভেলপ উন্নীত করা। এট প্রেজেন্ট বর্তমানে মানে এখন, এ পিরিয়ড অফ 24 আওয়ার্স মানে 24 ঘন্টার একটি সময়। তাহলে দেখো এখানে রেইজ, রেইজের সাথে কোনটি মিলবে, টু লিফট আপ অর ডেভেলপ, রেইজ টু লিফট আপ অর ডেভেলপ মানে উপরে উঠানো। তারপর হচ্ছে টুমরো, টুমরো শব্দের অর্থ হচ্ছে আগামীকাল, আগামীকাল মানে কি আজকের পরের দিন, মানে দ্য নেক্সট ডে পরের দিন। টুমরো দ্য নেক্সট ডে। তোমরা অর্থ যদি না বুঝো তাহলে কিন্তু তোমরা পারবে না, তোমাদের অর্থ জানতে হবে। এইজন্য তোমাদের ইংলিশ পড়ার সময় ওয়ার্ড মিনিং এর প্রতি বেশি গুরুত্ব দিতে হবে। তোমরা ভালো করে বেশি বেশি ওয়ার্ড মিনিং পড়বে আর বাংলাগুলো করার চেষ্টা করবে। ডে দিন, এ পিরিয়ড অফ 24 আওয়ার্স 24 ঘন্টার যে বেঁধে দেওয়ার সময়টা সেটা হচ্ছে দিন, 24 ঘন্টা। তারপর হচ্ছে মান্থ মাস, এ পিরিয়ড অফ 30 ডেজ মানে 30 দিনের যে বেঁধে দেওয়ার সময়টা সেটা হচ্ছে মাস। তারপর হচ্ছে নাও এখন, এট প্রেজেন্ট বর্তমান, বর্তমানে মানে হচ্ছে এখন, ঠিক আছে? তো নাও এট প্রেজেন্ট। আবার সবাই একটু ভালো করে খেয়াল করো, রেইজ টু লিফট আপ অর ডেভেলপ, টুমরো দ্য নেক্সট ডে, ডে এ পিরিয়ড অফ 24 আওয়ার্স, মান্থ এ পিরিয়ড অফ 30 ডেজ, নাও এট প্রেজেন্ট, ঠিক আছে? তারপর আমরা পড়ব অ্যানসার টু দি কোশ্চেন নাম্বার 2 তে আছে ডব্লিউএইচ কোশ্চেন। আমরা হু, হোয়াট, হোয়েন, হুইচ, হোয়ার, হোয়াই, হাউ এগুলো ব্যবহার করে ডব্লিউএইচ কোশ্চেন করব। কি কি, হু মানে কে, যখন কোনো ব্যক্তিকে নির্দেশ করবে তখন আমরা হু ব্যবহার করব। যখন কি বুঝাবে তখন আমরা হোয়াট ব্যবহার করব। কারণ বুঝালে হোয়াই অর্থাৎ কেন ব্যবহার করব। তারপর কোনো জায়গার নাম বুঝালে তাহলে আমরা ব্যবহার করব হোয়ার। তারপর কখন, সময়, তারিখ এগুলো নির্দেশ করলে আমরা, বা বারের নাম, তারপর হচ্ছে মাসের নাম এগুলো যদি আসে তাহলে আমরা ব্যবহার করব কি, হোয়েন কখন। তারপর যদি কিভাবে তাহলে আমরা ব্যবহার করব হাউ। এগুলো আমরা অবশ্যই মাথায় রাখতে হবে কখন আমরা কোন ডব্লিউএইচটি ব্যবহার করব। তো দেখো সবাই একটু ভালো করে খেয়াল করো, এ নম্বরে দেয়া আছে টুডে ইজ সানডে। তাহলে সানডের নিচে আন্ডারলাইন করা আছে, তার মানে আজকে যে রবিবার, এই রবিবার বারের নামটা দিয়ে আমাদের প্রশ্ন করতে হবে। আজকে রবিবার, তাহলে প্রশ্নটা কি হবে, আজকে কি বার, ঠিক আছে? তাহলে আজকে কি বার হলে কি হবে প্রশ্নটা, কি হোয়াট দিয়ে হবে, হোয়াট ডে ইজ টুডে, আজকে কি বার বা আজকে দিনটি কি, হোয়াট ডে ইজ টুডে। তারপর দেখো বিতে আছে ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে, গতকালকে শনিবার ছিল, ছিল থাকার কারণে অতীতের জন্য ওয়াজ আসছে। তো দেখো সবাই একটু, ইয়েস্টারডে ওয়াজ স্যাটারডে, গতকালকে ছিল রবিবার, মানে আমরা প্রশ্ন করতে পারি গতকালকে কি বার ছিল বা দিনটি কি ছিল, তাহলে আমরা হোয়াট ব্যবহার করব। হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, এখানে সাহায্যকারী ভার্ব দেওয়া আছে ওয়াজ, তোমরা ওয়াজ ব্যবহার করবে, আর ইয়েস্টারডে তো এখানে বসবে, ঠিক আছে? শুধুমাত্র স্যাটারডে দিয়ে আমরা প্রশ্নটা করব, এই জন্য স্যাটারডেটা থাকবে না, এটা আমরা প্রশ্ন করব এটা দিয়ে। হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, হোয়াট ডে ওয়াজ ইয়েস্টারডে, গতকাল কি বার ছিল। তারপর দেখো আছে সিতে 28 জানুয়ারি ইজ টুইসডে, মানে 28শে জানুয়ারি কি টুইসডে। তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করব, কোন তারিখটা টুইসডে ছিল, কোন তারিখটা, তাহলে এটাও কি আমরা হোয়াট দিয়ে প্রশ্ন করব। তাহলে হোয়াট ডেট, কোন তারিখটা ইজ টুইসডে, হোয়াট ডেট ইজ টুইসডে। তারপর দেখো আছে নাও ইট ইজ জানুয়ারি, এখন জানুয়ারি মাস, ঠিক আছে? তাহলে আমরা প্রশ্নটা করব এখন কোন মাস বা কি মাস, তাহলে আমরা প্রশ্নটা কিভাবে করব, হোয়াট দিয়ে করব। হোয়াট মান্থ, আমরা এখানে দেখো দেয়া আছে হোয়াট মান্থ ইজ ইট নাও, তাহলে আমরা হোয়াট দিয়ে তারপর মান্থ দিব, তারপর কি লিখবো, ইজ, এই যে সাহায্যকারী ভার্ব এরপরে আসবে ইট, হোয়াট মান্থ তারপর ইজ ইট আর নাওটা শেষে যাবে, ঠিক আছে? হোয়াট মান্থ ইজ ইট নাও। এরপরে বলছে ফেব্রুয়ারি কামস আফটার জানুয়ারি,
জানুয়ারির পর ফেব্রুয়ারি আসে, তাহলে আফটার জানুয়ারির নিচে আন্ডারলাইন করা। তাহলে আমাদের প্রশ্নটা করতে হবে কোন মাসের পরে ফেব্রুয়ারি আসে বা কখন ফেব্রুয়ারি আসে। তাহলে কখন হলে কি হবে, when। when এর সাথে আমরা সাহায্যকারী ভার্ব বসাবো, যেহেতু এখানে কোনো সাহায্যকারী ভার্ব নেই কিন্তু comes, তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, ঠিক আছে। তো comes হওয়ার কারণে আমরা does ব্যবহার করব। when does ফেব্রুয়ারি come, এখানে does হলে এখানে comes হবে না কিন্তু, ঠিক আছে, কারণ এখানে doesটা কি es যোগ করা আছে, তাহলে আমরা এখানেও es যোগ করব না। তাহলে আমরা when does February come লিখব, comes লিখব না, ঠিক আছে। when does February come। এভাবে তোমরা ডবলএস কোশ্চেনগুলো পড়বে। তারপর 3 নঙ্গে দেখো দেয়া আছে রিয়ারেঞ্জ। আমরা রিয়ারেঞ্জ এগুলো কি করব, সুন্দর করে সাজাবো যেন একটি অর্থবোধক সেন্টেন্স হয়। দেখো এখানে এ নম্বরে দেয়া আছে অ্যাবাউট দ্য ডে রাইট, ঠিক আছে। তো আমরা এটা কিভাবে গোছাতে পারি, দ্য ডে অ্যাবাউট রাইট না, আমরা এইভাবে গোছাবো না, আমরা একটু সুন্দর করে গোছাই যেন একটা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে, ঠিক আছে। রাইট অ্যাবাউট দ্য ডে, আমরা লিখতে পারি রাইট অ্যাবাউট দ্য ডে, মানে দিনগুলোর নাম লিখো বা বারের নামগুলো লিখো, ঠিক আছে। রাইট অ্যাবাউট দ্য ডে। তারপর আছে নাও, মান্থ, ইজ, হোয়াট, ইট, শেষে আছে প্রশ্নবোধক চিহ্ন। তাহলে আমাদের বাক্যটি হবে কি, প্রশ্নবোধক বাক্য হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্স যদি হয় তাহলে আমরা সর্বপ্রথম ডবলএস কোয়েশ্চনটা ব্যবহার করব। ডবলএস কোয়েশ্চন কোনগুলো, হোয়াট, হুইচ, হোয়েন, হাউ, হোয়ার, হোয়াই, এগুলো। তাহলে আমরা এখানে দেখো ডবলএস কোয়েশ্চন আছে হোয়াট, আমরা হোয়াটটা আগে লিখব, তারপর আমরা মান্থ লিখব, হোয়াট মান্থ, তারপর আমরা সাহায্যকারী ভার্ব দেব ইজ, ইট, নাও, তারপর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে, ঠিক আছে। হোয়াট, এখানে ডব্লিউটা কিন্তু ক্যাপিটাল লেটার হবে কারণ সেন্টেন্সের প্রথম ওয়ার্ড এবং প্রথম লেটার। তাহলে আমরা লিখলাম হোয়াট মান্থ ইজ ইট নাও। তারপর দেখো আছে ইজ মানডে টুডে, শেষে ফুল স্টপ আছে, তার মানে এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। তোমাদেরকে তো সেন্টেন্সও পড়িয়েছি গ্রামারে, তো তোমরা এগুলো অবশ্যই ভালো করে বুঝেছো। শেষে যদি প্রশ্নবোধক চিহ্ন থাকে ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, তো সেই অনুযায়ী বাক্যটি শুরু হবে কি ডবলএস কোয়েশ্চন দিয়ে, ঠিক আছে। তারপর সাবজেক্ট, তারপর সাহায্যকারী ভার্ব, এভাবে আমরা বসাবো। তো এখানে দেখো এটা ফুল স্টপ আছে, তার মানে এটা বিবৃতিমূলক বাক্য। বিবৃতিমূলক বাক্য হলে আমরা সর্বপ্রথমে সাবজেক্টে নিয়ে আসব ইজ মানডে টুডে, তাহলে আমরা কি লিখব, টুডে, টুডেটা লিখব, টিটা ক্যাপিটাল লেটার হবে, টুডে ইজ মানডে। তো মানডে যেহেতু একটা বারের নাম, তাহলে আমরা এমটা কি দিব, ক্যাপিটাল লেটার দিব। সপ্তাহে যে 7 দিনের নাম আছে, তারপর যে 30 মাসের নাম আছে, 12টি মাসের নাম, সবগুলোতে কি হবে, বড় হাতের অক্ষর হবে, ঠিক আছে। যেমন স্যাটারডে, সানডে, মানডে, টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, এগুলো প্রত্যেকটা ফার্স্ট লেটার ক্যাপিটাল হবে, ঠিক আছে। তারপর হচ্ছে যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি মান্থের নামগুলো যখন লিখবে তখন ফার্স্ট লেটারটা ক্যাপিটাল হবে। তাহলে আমরা এখানে টুডে ইজ মানডে লিখেছি। তারপর হচ্ছে ডে দা আফটার ইজ টুইসডে, মানডে, এটা আমরা কিভাবে গুছাবো, দেখো সর্বপ্রথম আমরা দা নিয়ে আসবো, দা ডে আফটার মানডে। তাহলে বলো তো মানডে আগে আসবে না টুইসডে আগে আসবে, কোন মাসটা আগে, আগে আসবে মানডে, কারণ স্যাটারডে, সানডে, মানডে, তারপর হচ্ছে টুইসডে। তাহলে আমরা আগে লিখবো মানডে এবং ফার্স্ট লেটারটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে, দা ডে আফটার মানডে, তারপর আমরা লিখবো ইজ টুইসডে, ঠিক আছে। টুইসডেরও ক্যাপিটাল লেটার হবে টিটা, কারণ এটা একটা বারের নাম, ঠিক আছে। তাহলে আমরা কি লিখলাম, দা ডে আফটার মানডে ইজ টুইসডে। তারপর হচ্ছে ইজ ডে টুডে হোয়াট, এই যে দেখো শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন আছে, যেহেতু প্রশ্নবোধক চিহ্ন আছে তাহলে সেন্টেন্সটি কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে, প্রশ্নবোধক বাক্য। তাহলে আমরা কি বলেছিলাম যে ইন্টারোগেটিভ সেন্টেন্স হলে প্রথমেই ডবলএস কোয়েশ্চনটা বসবে, ডবলএস যে ওয়ার্ডটি আছে, তো এখানে ডবলএস ওয়ার্ড আছে হোয়াট, তাহলে আমরা আগে হোয়াট বসাবো, আর ডব্লিউটা অবশ্যই ক্যাপিটাল লেটার হবে কারণ এটা কি ফার্স্ট ওয়ার্ড এবং ওয়ার্ডের ফার্স্ট লেটার, ঠিক আছে। তাহলে আমরা লিখবো হোয়াট, এরপর লিখবো ডে, হোয়াট ডে, তারপর সাহায্যকারী ভার্ব, এরপর আমরা লিখবো টুডে, আর অবশ্যই শেষে প্রশ্নবোধক চিহ্নটি দিতে হবে কারণ এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, হোয়াট ডে ইজ টুডে, ঠিক আছে। তাহলে আবার খেয়াল করো সবাই একটু, অ্যাবাউট দ্য ডে রাইট, আমরা লিখবো রাইট অ্যাবাউট দ্য ডে।
তারপর হচ্ছে নাও মান্থ ইজ হোয়াট ইট, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, আমরা লিখব হোয়াট মান্থ ইজ ইট নাও। ইজ মানডে টুডে, আমরা লিখব টুডে ইজ মানডে। তারপর হচ্ছে ডে দ্য আফটার ইজ টুইসডে মানডে, আমরা গুছিয়ে অ্যারেঞ্জ করে লিখব দ্য ডে আফটার মানডে ইজ টুইসডে। তারপর হচ্ছে ইজ ডে টুডে হোয়াট, আমরা এটা যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা ডব্লিউএসটা আগে লিখব হোয়াট ডে ইজ টুডে। এভাবে তোমরা খুব সুন্দর করে ভালো করে মনোযোগ দিয়ে পড়বে এবং বুঝবে, তোমরা ভুলেও কিন্তু তোমরা মুখস্থ করতে যাবে না, ঠিক আছে? তোমরা প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা করবে, ওয়ার্ড যে ওয়ার্ড মিনিংটা তোমরা বুঝো না সেটা তোমরা একটু গাইডের সাহায্য নিবে, বের করে ওয়ার্ড মিনিংটা তোমরা আগে শিখে নিবে। যদি তোমাদের সমস্যা হয় তাহলে কি করবে, ওয়ার্ড মিনিংটা আগে তোমার জানতে হবে, ঠিক আছে? ওয়ার্ড মিনিং যদি জানো তুমি প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা করতে পারলে তুমি কলাম এ পারবে, তারপর হচ্ছে তোমরা যে ডবলএস কোশ্চেনগুলো পারবে, রিয়ারেঞ্জ গুলো পারবে, ঠিক আছে? তো আজকে তোমাদের পড়া কি রইলো, কলাম আর হচ্ছে ডবলএস কোশ্চেন আর হচ্ছে রিয়ারেঞ্জ। তোমরা সবাই ভালো করে প্রত্যেকটা পড়া ভালো করে শিখে এসডব্লিউ খাতায় লিখে নিবে। আজকে তাহলে তোমাদের পড়া এই পর্যন্তই, পরবর্তী ক্লাস তোমাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি এখন তোমাদের তৃতীয় শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইটি পড়াবো। সবাই তোমরা এই বইটি বের করো। গত ক্লাসে আমি তোমাদের দ্বিতীয় অধ্যায় জীব ও জড় এর উপর সংক্ষিপ্ত প্রশ্ন ও শূন্যস্থান পূরণ করিয়েছিলাম। আজকে আমরা এর উপর মিলকরণ ও কাঠামোবদ্ধ প্রশ্ন পড়ব। তোমরা সবাই একটু বোর্ডে খেয়াল করো। তোমরা এই কাঠামোবদ্ধ প্রশ্ন ও মিলকরণ করার আগে তোমরা বইয়ের রিডিংটা ভালো করে পড়ে নিবে, তারপর এর থেকে উত্তর করবে। দেখো এখানে যে মিলকরণ ও কাঠামোবদ্ধ প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা খাতায় তুলে নিবে। দেখো এখানে কি আছে, ক নম্বরে আছে বাম পাশ, এখানে আছে ডান পাশ। ক নম্বরে আছে মাটি পানি বায়ু। মাটি পানি বায়ু কি? মাটি পানি বায়ু হলো জড়। তাহলে এখান থেকে আমরা লিখবো মাটি পানি বায়ু হলো জড়। আমরা কিভাবে লিখবো দেখো, একটা নিয়ম আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, তোমরা সবগুলো এইভাবে লিখবে। তোমরা ক নম্বর দিয়ে লিখবে মাটি পানি বায়ু, তারপর একটা হাইফেন দিয়ে লিখবে হলো জড়, ঠিক আছে? দেখো এখন আমরা 2 নম্বরটা দেখি। 2 নম্বরে আছে ধান সরিষা মরিচ। ধান সরিষা মরিচ কি হবে? দেখো এখান থেকে আমরা এমন একটা শব্দ কয়েকটা শব্দ নিব যেগুলো দিয়ে ধান সরিষা মরিচের সাথে মিল করা যাবে। তাহলে এখানে কি নেওয়া যেতে পারে? এখানে ধান সরিষা মরিচ, দেখো এখানে কোনটা মিলে? বিরূপ শ্রেণীর। আমরা কি লিখবো? ধান সরিষা মরিচ বিরূপ শ্রেণীর। এটা আমরা এইভাবেই লিখব, সবগুলো আমরা একই নিয়মে লিখব। তারপর দেখো গ নম্বরে আছে ব্যাঙ পানিতে। ব্যাঙ পানিতে কি করে? ডিম পাড়ে। তাহলে আমরা এখানে লিখবো ব্যাঙ পানিতে, তারপর একটা হাইফেন দিয়ে লিখবো ডিম পাড়ে। দেখো তারপর আছে ঘ নম্বর মেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী প্রাণী কি? মেরুদণ্ডী প্রাণী কি হতে পারে? মেরুদণ্ডী প্রাণী হবে দেখো 5টি দলে বিভক্ত। মেরুদণ্ডী প্রাণী কি? 5টি দলে বিভক্ত। এভাবে আমরা কি নিজেরা মিল করে নিব। তারপর দেখো আছে আম গোলাপ জবা। আম গোলাপ জবা কি? আম গোলাপ জবা হবে, দেখো কোনটা হবে? আম গোলাপ জবা হলো আম গোলাপ জবা সপুষ্পক উদ্ভিদ। দেখো এখানে আমরা 7 নম্বরটা মিল পেলাম। তারপর আছে চিংড়ি প্রজাপতি শামুক। চিংড়ি প্রজাপতি শামুক কি ধরনের প্রাণী? অমেরুদণ্ডী প্রাণী। তাহলে আমরা এখানে লিখবো অমেরুদণ্ডী প্রাণী। তারপর দেখো আছে টিকটিকি। টিকটিকি কি করে? টিকটিকি বুকে ভর দিয়ে চলে। টিকটিকি বুকে ভর দিয়ে চলে। তারপর আছে দেখো হরিণ ও খরগোশ। হরিণ ও খরগোশ কি? বাঘের খাদ্য। তাহলে আমরা এখানে কি লিখবো? হরিণ ও খরগোশ হাইফেন দিয়ে লিখবো বাঘের খাদ্য। তারপর দেখো আছে বাদুড়। বাদুড় কি? বাদুড় কি হবে? বাদুড় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। বাদুড় হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে আমরা বাদুড় লিখে হাইফেন দিয়ে স্তন্যপায়ী প্রাণী লিখবো। তোমরা কিন্তু এভাবে বক্স আকারে লিখবে না, তোমরা উত্তরটা লিখবে এইরকম ভাবে, নিচে যেভাবে দেওয়া আছে মাঝখানে 2টা বাক্যের মাঝখানে একটা হাইফেন দিয়ে লিখবে, ঠিক আছে? তারপর দেখো আছে মুরগি। মুরগি কি? মুরগি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। মুরগি কি? মুরগি হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। এছাড়াও দেখো আমাদের এখানে 10টা বাক্য আছে, এখানে আছে 12টা। এই 12টার মধ্যে 2টা বাক্য কি বাদ যাবে, তাহলে 2টা বাদ দিয়ে বাকিগুলো দিয়ে আমাদের মিল করতে হবে। আমাদের 10টা মিল করা হয়ে গেছে। এখন আমরা কাঠামোবদ্ধ প্রশ্ন করব। দেখো এখানে কাঠামোবদ্ধ প্রশ্নে কি আছে। 1 নম্বরে আছে জীব ও জড়ের 5টি পার্থক্য লিখো। কি করতে হবে তোমাদের? জীব ও জড়ের 5টি পার্থক্য লিখতে হবে। তোমরা কিভাবে লিখবে? তোমরা বইয়ের রিডিং এ পড়েছিলে, দেখো জীব বৃদ্ধি পায়, জড় বৃদ্ধি পায় না।
জীব বংশবৃদ্ধি করে, জড় বংশবৃদ্ধি করে না। জীব খাদ্য ও পানি পান করে, জড় খাদ্য ও পানি পান করে না। জীব চলাফেরা করতে পারে, জড় চলাফেরা করতে পারে না। জীব মৃত্যুবরণ করে, জড়ের ক্ষয় আছে কিন্তু মৃত্যু নেই। এভাবে কি আমরা 5টি বাক্য লিখে নেব, 5টি পার্থক্য লিখে নেব। তাহলে দেখো আমাদের ক নম্বরে উত্তর হয়ে যাবে জীব ও জড়ের 5টি পার্থক্য। তারপর দেখো আছে খ নম্বরে, জীবন ধারণের জন্য আমাদের কাদের উপর নির্ভর করতে হয়। জীবন ধারণের জন্য আমাদের কাদের উপর নির্ভর করতে হয় এবং কেন? 6টি উদাহরণ। এটা আমরা কিভাবে লিখতে পারি দেখো, জীবন ধারণের জন্য আমাদের অন্যের উপর নির্ভর করতে হয়। কাদের উপর নির্ভর করতে হয়? অন্যের উপর নির্ভর করতে হয়। কারণ এখন আমরা 6টি কারণ লিখব। কি কি কারণ হতে পারে? খাবারের জন্য উদ্ভিদ ও প্রাণীর উপর নির্ভর করতে হয়। খাবারের জন্য আমরা কার উপর নির্ভর করি? উদ্ভিদ ও প্রাণী। তারপর হচ্ছে আমাদের পরার পোশাক ও কাপড় তৈরি হয় উদ্ভিদ থেকে। ফলমূলের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। রান্না করার জ্বালানি ব্যবহার করা হয় উদ্ভিদের কাঠ থেকে। তারপর আছে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি হয় উদ্ভিদের কাঠ থেকে। আমাদের ব্যবহৃত ব্যাগ, জুতা প্রাণীর চামড়া থেকে তৈরি হয়। দেখো আমরা এখানে মানুষের তৈরি যে আমাদের জীবনের জন্য উদ্ভিদ এবং প্রাণী, এখানে যে আমরা পড়েছিলাম, এই রিডিং থেকে কি তোমরা 6টি বাক্য লিখবে। আমি যেভাবে বলেছি সেভাবে লিখলেই হবে। তাহলে তোমরা কি লিখবে? খাবারের জন্য উদ্ভিদ এবং প্রাণীর উপর নির্ভর করতে হয়। আমাদের পরার পোশাক ও কাপড় তৈরি হয় উদ্ভিদ থেকে। ফলমূলের জন্য উদ্ভিদের উপর নির্ভর করতে হয়। রান্না করার জ্বালানি ব্যবহার করা হয় উদ্ভিদের কাঠ থেকে। 5 নম্বর লিখবে ঘরবাড়ি ও আসবাবপত্র তৈরি হয় উদ্ভিদের কাঠ থেকে। তারপর 6 নম্বর হবে আমাদের ব্যবহৃত ব্যাগ ও জুতা প্রাণীর চামড়া থেকে তৈরি হয়। এই হচ্ছে আমাদের 6টি উদাহরণ। তারপর দেখাচ্ছে উদ্ভিদকে কিসের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। উদ্ভিদকে কিসের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়? বিরুৎ, গুল্ম ও বৃক্ষ শ্রেণীর উদ্ভিদের 2টি করে বৈশিষ্ট্য লিখে। কি কি বৈশিষ্ট্য তোমরা লিখতে পারো? উদ্ভিদকে ফুল, কাণ্ড ও আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা যায়। কি হবে? উদ্ভিদকে ফুল, কাণ্ড ও আকারের ভিত্তিতে শ্রেণীবিন্যাস করা হয়। তারপর লিখবে বিরুৎ শ্রেণীর উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য হলো, তোমাদেরকে প্রতিটি শ্রেণীর উদ্ভিদের 2টি করে বৈশিষ্ট্য লিখতে হবে। প্রথমে বিরুৎ, তারপর গুল্ম, তারপর বৃক্ষ। তোমরা বিরুৎ শ্রেণীর উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য কি লিখবে? কাণ্ড নরম, যা শক্ত হয়ে কাঠ হয় না। 1 নম্বর হবে কাণ্ড নরম, যা শক্ত হয়ে কাঠ হয় না। 2 নম্বর হবে শেকড় মাটির গভীরে যায় না। তারপর দেখো গুল্ম শ্রেণীর উদ্ভিদের 2টি বৈশিষ্ট্য কি কি হবে? কাণ্ড শক্ত কিন্তু বৃক্ষের মতো দীর্ঘ ও মোটানো। তারপর 2 নম্বর হবে শেকড় মাটির বেশি গভীরে যায় না। বৃক্ষের 2টি বৈশিষ্ট্য হলো কাণ্ড মোটা, দীর্ঘ ও শক্ত, শেকড় মাটির গভীরে যায়। এই হলো 2টি করে প্রত্যেকটি শ্রেণীর বৈশিষ্ট্য। তাহলে আজকের পর আমাদের এই পর্যন্ত। তোমরা এই মিলকরণগুলো পড়বে এবং কাঠামোবদ্ধ প্রশ্নগুলো পড়বে। এগুলো তোমাদের পরীক্ষায় আসবে। তাহলে তোমরা আগে রিডিংটা পড়ে নিয়ে তারপর প্রশ্নগুলোর উত্তর করবে। তাহলে তোমরা খুব সহজেই উত্তর করতে পারবে। তাহলে আজকের পর আমাদের এই পর্যন্তই ছিল। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।